কিষান কামব্যাক, কিষানের ধামাকাদার সেঞ্চুরিতে কাবু নিউজিল্যান্ডের বোলাররা। অন্যদিকে বল হাতে আর্শদীপ সিং কামব্যাক, পাঁচটা উইকেট নিল, ফাঞ্জা খুললো আর্শদীপ সিং। তো সেই সব কিছু নিয়েই এই ভিডিওতে বলবো, যেখানে ভারত 4-1 নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতলো, যেটা টি-20 বিশ্বকাপের আগে কিন্তু খুবই ভালো পজিটিভ দিক একটা ভারতের জন্য। তো সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর আমি ক্রিকেট রিলেটেড নিউজের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বাকি যে কোনো ছোটো বড়ো আপডেট সবার আগে পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই ভারত টসে জিতে ভারত ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এবং আজকে ভারতের 3টে চেঞ্জেস ছিল এবং আশা করা যাচ্ছিল যে এরকম 3টে চেঞ্জেসই হবে। এবং আজকে যে প্লেইং 11টা ছিল, এক প্রকার বলতে পারো যে বিশ্বকাপের আগে ভারতের এটাই মেন প্লেইং লাইন আপ হতে চলেছে, 2-1টা চেঞ্জেস বাদ দিয়ে। এবং অক্ষর প্যাটেলও সুস্থ ছিল, অক্ষর প্যাটেল দলে এসছে। ঈশান কিষান সুস্থ হয়ে গেছে, সেও ফিরেছে এবং বরুণ চক্রবর্তীকে কিন্তু দলে ফেরানো হয়েছে। তো এই ছিল ভারতের প্লেইং 11। বাকি যদি ভারতের ব্যাটিংয়ের কথা বলি, অভিষেক শর্মা প্রথমে যেরকম শুরু করে থাকে সেরকমই ধামাকাদার শুরুয়াত। হ্যাঁ, হয়তো বড় স্কোর করতে পারেনি খুব একটা, বাট 16 বলে 30 রান, যার মধ্যে 2টি ছক্কা এবং 4টি চার ছিল। বাট অন্যদিকে সঞ্জু স্যামসন, সবথেকে বড় প্রশ্ন যেটা রয়ে গেল এই সিরিজে সঞ্জু স্যামসনকে নিয়ে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটা ব্যাটসম্যান, প্রত্যেকটা বোলার কিন্তু কম বেশি পারফরমেন্স করেছে এই সিরিজ জুড়ে, কিন্তু একমাত্র সঞ্জু স্যামসন বাদে। আগের ম্যাচে একটু রান করেছিল, বাট তাকে অতটাও কনফিডেন্স লাগছিল না। আজকেও কিন্তু কনফিডেন্স খুবই লো ছিল সঞ্জু স্যামসনকে দেখে মনে হচ্ছিল। এবং এই সিরিজে 5টা ম্যাচে সে একইভাবে আউট হয়েছে। তার পায়ে মুভমেন্ট খুব একটা ভালো ছিল না, সবসময় হয় একদম পিছিয়ে গিয়ে মারার চেষ্টা করছে, নাহলে একদম এগিয়ে গিয়ে মারার চেষ্টা করছে। আরেকটা যেটা করছিল সঞ্জু স্যামসন, প্রত্যেকটা আজকের ম্যাচে নয়, সব ম্যাচ কোটাতেই খুবই জোরে মারার চেষ্টা করছিল। যেহেতু তার কনফিডেন্স লো ছিল, ফর্মে ছিল না, সেই জন্য সবসময় জোরে মারার চেষ্টা করছিল। আজকেও যেভাবে আউট হলো, সে কিন্তু প্রচুর জোরে ব্যাটটা ঘুরেছিল, বাট কানা নিয়ে গিয়ে কিন্তু বাউন্ডারির ধারে ক্যাচ হয় এবং সঞ্জু স্যামসন কিন্তু আউট হয়ে যায়। এবং এরই সঙ্গে সঙ্গে খুব সম্ভবত সঞ্জু স্যামসনের ভারতীয় দলের প্লেইং 11-এর জায়গাটাও কিন্তু আর থাকলো না। কেন থাকলো না সেই ব্যাপারে একটু পরে আলোচনা করছি, তবে তারপরে তার আগে আলোচনা করিনি ঈশান ধামাকাদার কামব্যাক পকেট ডাইনামিক কিষানের। সত্যি অসাধারণ একটা ইনিংস। প্রথম দিকে একটু দেখে খেলছিল, ধরে খেলছিল, যেহেতু তাড়াতাড়ি উইকেট পড়ে গেছিলো, বাট তারপরে সে যা ইনিংসটা খেললো, 43 বল 103 রান, তার মধ্যে 10টা 6 আর মাত্র 6টা চার মেরেছে, যেখানে 4 থেকে 6 বেশি। এবং 239.53 স্ট্রাইক রেটের সঙ্গে আজকে সে তার সেঞ্চুরি কমপ্লিট করেছে। এবং বোলাররা যেখানেই বল করছে সেই বলই কিন্তু ঈশান কিষান আজকে বাউন্ডারির বাইরে পৌঁছেছে। ওয়ার স্ট্যাম্পের বাইরে বল করছে তার হাত থেকে বাঁচার জন্য, সেই জায়গায় সে ওয়ার স্ট্যাম্পের বাইরে বেরিয়ে গিয়ে লেগ স্ট্যাম্পে টেনে বড় বড় ছক্কা হাঁকে গেছে। সত্যি সময় মানুষকে কতটা বলে দিতে পারে মানুষের জীবন। একটা সময় ঈশান কিষানকে নিয়ে কেউ কোনো আলোচনাই করতো না, আলোচনার মধ্যে ছিলই না। হয়তো আমিও ভাবতাম যে ভারতে এখন টিমে এত কম্পিটিশন, ঈশান কিষান এর কথা উঠলে যখন ডোমেস্টিকে ভালো পারফরমেন্স করছিল, তখনও আমি ভাবতাম যে হয়তো ঈশান কিষান আর ভারতের দলে ফিরতে পারবে না। কিন্তু সময় এবং কর্মা যাকে বলে, সে ডোমেস্টিকে লাগাতার খেলে গেছে, পারফরমেন্স করে গেছে এবং তাকে সময় সুযোগ দিয়েছে ভারতের দলে আসার। বাট তখনও কিন্তু মনে হচ্ছিল সে হয়তো প্লেইং 11-এ থাকবে না। কিন্তু ঘটনাচক্রে বা কী বলো, দুর্ঘটনাচক্রে বা ভালো চক্রে যেটাই বলো, সেখানে তিলক ভর্মা চোট পায় এবং সে প্লেইং 11-এ খেলার সুযোগ পায়। এবং তারপর থেকে তাকে আর পিছনে দেখতে হয়নি। আর খুব সম্ভবত যেটা বলছিলাম একটু আগেই, প্লেইং 11-এ টি-20 বিশ্বকাপে ঈশান কিষানই ওপেন করতে চলেছে অভিষেক শর্মার সঙ্গে। সেখানে একটু প্রবলেম হবে, হয়তো ভারতে অনেক কোটাই বাঁহাতি ব্যাটসম্যান হয়ে যাবে, বাট ঠিক আছে। যখন আমরা ওডিআই খেলি, ওডিআইতে সবকটাই তো ডানহাতি ব্যাটসম্যান, 2-1টা বাদ দিই। তো সেক্ষেত্রে যখন প্রবলেম হয় না, তাতে বাঁহাতি প্লেয়ারদেরকে নিয়েও প্রবলেম হওয়ার কথা নয়। তার কারণ প্রত্যেকটা প্লেয়ার এখন ফর্মে আছে। আর একটা বড় কারণ বলছি যে সঞ্জু স্যামসন প্লেইং 11-এ থাকবে না, তার একটাই কারণ, আজকে যখন তোমার টস হয় এবং যখন প্লেয়ারদের প্লেইং 11-এর লিস্ট থাকে, তখন কিন্তু সঞ্জু স্যামসনের নামের পাশে WK অর্থাৎ উইকেট কিপার লেখা ছিল, ঈশান কিষানের নামের পাশে ছিল না। কিন্তু যখন ঈশান কিষান সেঞ্চুরিটা করলো এবং তারপরে ফিল্ডিংয়ে নামার সময় সঙ্গে সঙ্গে সেটাকে চেঞ্জ করে দিয়ে কিন্তু ঈশান কিষানকে উইকেট কিপিং করানো হয় আজকের ম্যাচে, যেটা তোমরা দেখেছো। এবং এখান থেকে আন্দাজ করে নিতে পারো যে বিশ্বকাপে প্লেইং 11-এর প্রথম একাদশে কিন্তু ঈশান কিষানই ওপেন করতে চলেছে অভিষেক শর্মার সঙ্গে। সত্যি একবার সিনটা ভাবো, দুজনা মিলে ওপেন করছে এবং একটা যখন দুজনাই ফর্মে থাকবে বা দুজনাই হিটিং শুরু করবে, সেক্ষেত্রে বোলারদের মনের অবস্থা কী চলবে। বাকি সূর্যকুমার আবারও আজকে ঈশান কিষানের সঙ্গে ভালো সঙ্গ দিয়েছে, একটা ভালো ক্যাপ্টেন্সি নক, 30 বল 63 রান, যার মধ্যে সেও 6টা চার মেরেছে। আর
ছটা 6 মেরেছে, 4টে 4 মেরেছে। এবং তারপরে আছে হার্দিক পান্ডিয়া, সেও কিন্তু 17 বলে 42 রান করে একটা ঝোড়ো ইনিংস খেলেছে, যেখানে হার্দিক পান্ডিয়ার মাত্র একটা 4 আর 4টি 6 ছিল। এবং সেই সব কিছু বিনিময়ে ভারত কিন্তু 271 রান করে 20 ওভার শেষে, যেটা একটা টি-20 ম্যাচেও হয় না। এবং 24 ওয়ার্ল্ড কাপের পর থেকে খুব সম্ভবত ভারত 3বার না 4বার 250+ রান করলো, তাও আবার টি-20তে। এটাও কিন্তু ভারতীয় টিমের জন্য, এই যে নতুন ভারতীয় টি-20 টিম, তার জন্য বিরাট বড় পাওনা, বিরাট বড় অ্যাচিভমেন্ট। বাকি বিশ্বকাপের আগে এটাই ছিল ভারতের শেষ ইন্টারন্যাশনাল ম্যাচ বা টি-20 ম্যাচ, বা এটা বলতে পারো ফাইনাল প্রস্তুতি ম্যাচ। সেখানে ভারতীয় ব্যাটসম্যানরা যে পারফরমেন্স করেছে অবশ্যই খুবই খুশি, আর এরকমটাই দরকার ছিল। প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে রান উপর থেকে নিচে পর্যন্ত, যে প্রথমে উইকেট পড়ে গেলে প্লেয়াররা ঘাবড়ে যাচ্ছে, যেটা আগে ইন্ডিয়ার টিমে হতো, সেটা কিন্তু এখন আর হয় না। তো ওভারঅল পার্সোনালি আমি বা ভারতীয় ক্রিকেট ফ্যানরা সবাই খুব খুশি প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স দেখে। আর ঈশান কিষানের ব্যাপারে আর দুটো কথা বলতে ভুলে গেলাম। ঈশান কিষান আজকে পরপর টানা যখন স্ট্রাইক করেছে, পরপর 7টা বলে সে কিন্তু বাউন্ডারি হিট করেছে, যেটা হয়তো খুব রেয়ার ক্ষেত্রেই দেখা যায়। প্রথমত, দ্বিতীয়ত সে সৌদির বিরুদ্ধে 29 রান নিয়েছে, যে টি-20র একটা ওয়ান অফ দ্য বেস্ট, মানে টি-20 ইন্টারন্যাশনালের ওয়ান অফ দ্য বেস্ট বোলার, যার নামের পাশে 136-37 উইকেট রয়েছে, তাকেও কিন্তু সে 29 রান রয়েছে। তবে ঈশান কিষান আজ একটা সুযোগও মিস হয়েছিল, সেটা আবার মানে কি বলবো, নিউজিল্যান্ডের সবথেকে বেস্ট ফিল্ডার তথা ওয়ার্ল্ডের বেস্ট ফিল্ডার গ্লেন ফিলিপস, তার হাত থেকে একটা ক্যাচ মিস হয়েছিল, একটু মিস জাজ হয়েছিল। তবে তখন সেটা 74 রানের মাথায়। বাট ঠিক আছে, যদি সেই তারপরে রানটা ছেড়েও দিই, তাতেও তো সে 74 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছিল। যাই হোক, সে আজকে ফর্মে ছিল এবং ভাগ্য তার সাথ দিয়েছিল, তাই আজকে সে সেঞ্চুরিটা পেয়েছিল। তো ওভারঅল এই ছিল ভারতের ব্যাটিংয়ের। আর এবার যদি আমি ভারতের বোলিংয়ের কথা বলি, সেক্ষেত্রে ঠিক আছে, অল উইকেট করেছে ঠিক আছে, বাট তাও একটু কিন্তু জায়গা থেকেই যাচ্ছে, যেখানে এত প্রেসারের মুখেও কিন্তু নিউজিল্যান্ড 225 রান করে দিয়েছে 19 ওভার 4 বলের মধ্যে। আর ভারতীয় বোলারদের যদি কথা বলি, আর্শদীপ প্রথম দুবারই কিন্তু 40 রান খেয়েছে, বাট তারপরে দুবারে সুন্দর কামব্যাক করেছে এবং 5টা উইকেট নিয়েছে। তার টি-20 ইন্টারন্যাশনাল কেরিয়ারের ইতিহাসে প্রথমবার পাঞ্জা খুলল আর্শদীপ সিং, এবং 4 ওভার শেষে 51 রান দিয়েছে ঠিকই, তবে 5টা উইকেটও কিন্তু পেয়েছে। অন্যদিকে হার্দিক পান্ডিয়া দুবারই বল করেছে, 15 রান দিয়েছে, একদম ইকোনমির সাথে বল করেছে। নেক্সট হচ্ছে জসপ্রীত বুমরার দিন আজকে খুব খারাপ ছিল, প্রচুর সুযোগ উঠেছিল মানে আউট হওয়ার, বাট 4 ওভারে সে কিন্তু 58 রান খেয়েছে। এবং 2022 সালের পর জসপ্রীত বুমরা এই প্রথম, মানে যে এই টি-20তে 4 ওভারে 50+ রান খেলো। উইকেট পাওয়ার অনেক সম্ভাবনা ছিল, বাট পেতে ব্যর্থ হয়েছে। আজকে জসপ্রীত বুমরার দিন ছিল না, তো এটা রেয়ার, খুবই রেয়ার। জসপ্রীত বুমরার কাছ থেকে এরকম একটা বোলিং স্পেল আশা করা যায় না, বাট ঠিক আছে, আলে কালে হতেই পারে। বাকি তার থেকেও মানে এই বোলারদের মধ্যে সবথেকে বেশি যাকে নিয়ে কথা বললেই নয়, সেটা মানে যাকে না নিয়ে বললেই নয়, সেটা হচ্ছে অক্ষর প্যাটেল, যে 4 ওভার বল করেছে, 33 রান দিয়েছে 8.2 ইকোনমির সাথে, এবং তিনটে মূল্যবান উইকেট নিয়েছে, যার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এবং মেন উইকেট যেটা ছিল ফিন অ্যালেনের উইকেট। কতটা ইম্পর্টেন্ট উইকেট সেটা হয়তো সবাই দেখেই নিয়েছো। সে যেভাবে আরম্ভ করেছিল, হ্যাঁ হয়তো রানটা এতটা বিশাল একটা রানের পাহাড় ছিল ঠিকই, বাট সে যেভাবে ব্যাট করছে ফিন অ্যালেন, মানে পুরো কিন্তু বলতে গেলে আমাদের সবাইকে একটু হলেও টেনশনে ফেলে দিয়েছিল, যে দেখো এবার একা হাতে ম্যাচটা ঘুরিয়ে দেবে নাকি। 38 বল খেলে 80 রান, যেদিকেই বল করে, যেমনই বল করে, সে চারিদিকেই 6, এবং দাঁড়িয়ে 6 মারছিল ফিন অ্যালেন। তারপর আসে অক্ষর প্যাটেল, 8 নম্বর ওভারেই তোমার নিউজিল্যান্ড কিন্তু 100 রান করে ফেলে, 100+ রান, যেটা কিন্তু ভারত 8 ওভারে করতে পারেনি। এবং তারপরে আসে অক্ষর প্যাটেল 9 নম্বর ওভারে, প্রথম বলেই কিন্তু একটা চান্স মিস হয়। তোমার ঈশান কিষান পেছনে স্ট্যাম্প, মানে বলটা মিস করে, বলটা ধরতে পারলে প্রথম বলেই কিন্তু স্ট্যাম্প হয়ে যেত, বাট তারপরে সে একটা 6ও খায়, 4ও খায়, এবং শেষ বলে ফাইনালি গিয়ে অক্ষর প্যাটেল কিন্তু ফিন অ্যালেনের উইকেটটা নেয়, এবং তার সঙ্গে আরও দুটো ইম্পর্টেন্ট উইকেট কিন্তু অক্ষর প্যাটেল নিয়েছে। তো আজকে যে ম্যাচ ঘোরানোর যে দাবিদার, যদি দাবিদার এরকম কেউ থেকে থাকে বা কোনো অ্যাওয়ার্ড থাকে, অবশ্যই সেই অ্যাওয়ার্ডটা কিন্তু অক্ষর প্যাটেল, ভারতের উপক্যাপ্টেন, যে চায় 3টে ম্যাচ খেলে নেয়, তার কাছেই যাওয়া উচিত। এবং লাস্ট ওভারে এসে রিঙ্কু সিংও কিন্তু 4টে বল করে একটা উইকেট নিয়েছে। আর বাকি যদি আজকে ফিল্ডিংয়ের কথা বলি, স্পেশালি ঈশান কিষানকে নিয়ে বলবো। ঈশান কিষানকে আমি ছোট করছি না, অনেক দিন পর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, সেইভাবে মানে ও ক্রিকেটে তোমার আইপিএলই বলো বা ইন্টারন্যাশনাল তো খেলতো না, সেইভাবে উইকেট কিপিং অনেক দিন করেও নাই। তাই আজকে কিন্তু উইকেটের পিছনে সে বেশ কিছু বল মিস করেছে, বেশ কিছু চান্স মিস করেছে। অক্ষর প্যাটেলের বলই খুব সম্ভবত 2-3টে বল মিস করেছে। এছাড়াও অক্ষর প্যাটেলের ওভারই একটা বাউন্ডারি গেছে, একটা স্ট্যাম্প মিস করেছে, খুব সম্ভবত একটা ক্যাচও কারেক্টটা মিস করলো। তো ঈশান কিষানের উইকেট কিপিংয়ের দিক থেকে বলতে গেলে কিন্তু আমি বলবো খুবই সাধারণ ছিল। বাকি অভিষেক শর্মার সামনে একটা ক্যাচ ফেললো, সেটাও কিন্তু অক্ষর প্যাটেলের বলই, যেটা অক্ষর প্যাটেল না, সরি, বরুণ চক্রবর্তী বলে একটা উইকেট ফেললো। যদি বরুণ চক্রবর্তী একটা উইকেট নিয়েছে, বাট
বরুণ চক্রবর্তী বলে একটা ক্যাচও কিন্তু ফেলেছে অভিষেক শর্মা, যেটা কিন্তু ধরা যেত বা অভিষেক শর্মার কাছ থেকে আমরা ধরতে পারি এরকম আশা করতে পারি। ওনার থেকে রিঙ্কু সিং একদম সেফ হ্যান্ড, দুটো ক্যাচ নিয়েছে। তো ভারতের ফিল্ডিংটা একটু মোটামুটি ছিল, বাকি ওভারঅল এই ছিল ভারতের পারফরমেন্স। তো তোমাদের ভারতের পারফরমেন্স কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো এরপর গোটা সিরিজ জুড়ে ভারতের কোন প্লেয়ারের কী পারফরমেন্স সেই নিয়ে কালকে আর একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো। অবশ্যই সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখবে। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।